বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা, পিক্যাক্স মাউন্টেনে পারমাণবিক কেন্দ্রে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত ও ইরাকের মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব। নেতানিয়াহুর সেপ্টেম্বরের সফর ঘিরে নিউ ইয়র্কে তুমুল বিতর্ক। গ্রেফতারের দাবিতে সরব মেয়র, ট্রাম্পের সাফ ঘোষণা, আটক করা হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। দিল্লির যন্তর মন্তরে আজও ককরোচ জনতা পার্টির অবস্থান। পার্লামেন্টের ভেতরে বাইরে কংগ্রেস সহ বিরোধীদের প্রতিবাদ। আলোচনায় আগ্রহী মোদী সরকার। ইরানের সবচেয়ে জটিল ও সুরক্ষিত স্থাপনা বিবেচিত পিক্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই শুরু হবে জোরালো অভিযান, এমন হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হামলা হলে মধ্যপ্রাচ্য অভিযানের পরিধি আরও বাড়াবে বলে পাল্টা হুমকি দিয়েছে ইরান। এদিকে যুদ্ধবিরতির পর টানা 11তম রাতে ইরান জুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিযান। চুক্তি কার্যকরের পর টানা 11তম রাতের মতো হামলা। আবারও টার্গেট দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা। বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্বাঞ্চলে। বোমাবর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস ও সাবাহারে। টার্গেট হয়েছে তাবরিজের সামরিক ঘাঁটি ও খুজেস্তান প্রদেশের কয়েকটি শহর। জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিল, জর্ডান ও বাহরাইনেও ছুড়েছে ড্রোন। ইরানের সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে খুব দ্রুতই বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয় সেখানেই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে তেহরান। খুব শিগগিরই সেই জায়গাটিতে আঘাত করা হবে। এ ব্যাপারে ইরানের কিছুই করার থাকবে না। আমি আসলে এমন কথা বলতাম না যদি আমার মনে হতো তারা কিছু করতে পারবে, কিন্তু আমরা অনেক জোরালোভাবেই সেই পাহাড়টিতে আঘাত করব। পিক্যাক্সে হামলা হলে চুপ করে থাকবে না ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে অভিযানের পরিধি আরও বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছে খাতাম আল আনবিয়া মিলিটারি কমান্ড। তেহরানের সুদূরে জাগ্রস পর্বতমালায় অবস্থিত পিক্যাক্স মাউন্টেন, যা অত্যন্ত সুরক্ষিত স্থাপনা, যেখানে পাহাড়ের প্রায় 2000 ফুট গভীরে নিরেট গ্রানাইট কেটে তৈরি করা হয়েছে দুটি জটিল টানেল। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও এটি ভেদ করতে সক্ষম নয়। সৌদি আরবের সাথে ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বেসামরিক কার্যক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে রিয়াদ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সূত্রে এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। কয়েক বিলিয়ন ডলার মূল্যের চুক্তিটির মেয়াদ প্রায় 30 বছর। এর আওতায় সৌদি আরবে পারমাণবিক কর্মসূচি উন্নয়নে কাজ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো, যার অর্থ সৌদি ভূখণ্ডেই চলবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া। প্রতিবেদনে দাবি করা হয় কর্মসূচিতে সরাসরি জড়িত থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের অপব্যবহার রোধে কাজ করবে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সরকারের যোগাযোগ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের প্রিয় নেতার সাথে পারস্পরিক যোগাযোগ দিন দিন আরো সুদৃঢ় হচ্ছে। এটি অব্যাহত থাকা প্রয়োজন, যাতে তার নির্দেশনার আলোকে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি। ইরানের সঙ্গে যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যয় মেটাতে অতিরিক্ত প্রায় 9,000 কোটি ডলার তহবিল চেয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটের শুনানিতে এই বরাদ্দ চেয়ে তোপের মুখে পড়েন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ইরান অভিযানের ব্যয় ও পরিকল্পনা নিয়ে তাকে তুলোধুনো করেন ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল ব্যর্থ আখ্যা দেন তারা। ইরানের সাথে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় ধরা হয়েছে $3,750 কোটি। সিনেটে অর্থ বরাদ্দ কমিটির শুনানিতে এই তথ্য জানিয়ে আরও তহবিল চেয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে সামরিক খাতে আরও $8,760 কোটি অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে, যার বড় অংশ ব্যয় হবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিচালনায়। অতিরিক্ত অর্থ না পেলে সামরিক বাহিনীর সক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা দেবে দাবি মার্কিন যুদ্ধমন্ত্রীর। আপনারা জানেন আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করছি, যেখানে দ্রুত সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। 2026 অর্থ বছরের জন্য সম্পূরক অর্থায়নের আবেদন করা হয়েছে। তাৎক্ষণিক চাহিদা পূরণে এটি খুবই জরুরি। প্রথমত সামরিক বাহিনীর প্রস্তুতি ধরে রাখতে অস্ত্র সরঞ্জাম পুনরায় সংগ্রহ ও আধুনিকায়ন। দ্বিতীয়ত উচ্চ চাহিদা সম্পন্ন গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং দ্রুত সরবরাহ নিশ্চিত
করা। $21 billion. শুনানি চলাকালে বারবারই হেক্সেথের বক্তব্য থামিয়ে দেন যুদ্ধবিরোধীরা। ইরানের শিশুদের উপর বোমা হামলা বন্ধের দাবিতে স্লোগান দেয় অনেকে। যুদ্ধ পরিকল্পনা নিয়ে স্পষ্ট জবাব চান ডেমোক্র্যাটরা। তাদের দাবি, যে যুদ্ধে জনগণের সমর্থন নেই তার বোঝা তাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে জানতে চান বিরোধী নেতারা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে সরকার পরস্পর বিরোধী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও দাবি করেন তারা। So here we are 5 months later. The Strait is 5 মাস পেরিয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে, পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে। প্রেসিডেন্ট এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা সংঘাত আরো বাড়াতে পারে, আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে পারে। 40 বারের বেশি বলেছেন সমঝোতা খুব কাছাকাছি, যুদ্ধ শেষ হবে, এখন আবার আরো অর্থ চাইছেন। now he is asking ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশলকে ব্যর্থতা আখ্যা দেন ডেমোক্র্যাটরা। Allocated and spent. গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 3 শিশু সহ অন্তত 9 ফিলিস্তিনি। শনিবার নাসর এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় 5 জন নিহত এবং 6 জন আহত হন। জেতুন এলাকায় আরেকটি হামলায় নিহত হন আরও 4 জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজার বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি হামলার তীব্রতা আরও বেড়েছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল। আর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত অন্তত 1127 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর ঘিরে কয়েকদিন ধরেই তুঙ্গে উত্তেজনা। তাকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। অবশ্য মেয়রের হাতে এই অধিকার না থাকায় কয়েকদিন ধরে ফেডারেল আদালতের শরণাপন্ন হচ্ছেন তিনি। এদিকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রীকে, ট্রুথ সোশ্যালে স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। শুরু থেকেই যার বিরোধিতা করে যাচ্ছেন শহরটির মেয়র জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় থেকে নেতানিয়াহুর এই সফরে তাকে গ্রেফতারের কথা বলে আসছিলেন মামদানি, যার জের ধরেই আবারও ফিলিস্তিনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুকে আটকের দাবি তুলেছেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ফিলিস্তিনের ভয়াবহ গণহত্যার মূল কারিগর। 73,000-এরও বেশি মানুষকে হত্যা, হাজারো শিশুকে পঙ্গু করে দেয়া, খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিয়ে অসংখ্য মানুষকে অনাহারে থাকতে বাধ্য করা, শত শত ত্রাণকর্মী ও সাংবাদিক হত্যার দায়ী তিনি। আর এসব মার্কিনীদের অর্থে দেয়া বোমার আঘাতে। নিউ ইয়র্ক সিটির মেয়র হলেও ইসরায়েলি নেতাকে আটকের এখতিয়ার নেই মামদানির। তবুও আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে মার্কিন ফেডারেল আদালতের কাছে জোরালো আর্জিও জানিয়েছেন তিনি। নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনা উচিত। এই এখতিয়ার আমার হাতে না থাকলেও সিদ্ধান্তটি কার্যকরে ফেডারেল সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। নিউ ইয়র্ক সিটি এই সিদ্ধান্ত নিতে পারবে কিনা তা নিয়ে সম্ভাব্য প্রতিটি আইন পর্যালোচনা করা হচ্ছে। নেতানিয়াহুকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা হবে না, ট্রুথ সোশ্যালে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াইকারী নেতানিয়াহুকে নয়, বরং ইরানি নেতাদের আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির 8 মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পরও বিচার বহির্ভূতভাবে শিশুসহ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরায়েল। গাজায় মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে 2024 সালের 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সব ধরনের জেনেরিক ওষুধের উপর 0% শুল্ক হার কার্যকর হবে আগামী মাস থেকে, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে জানান, আগামী 2 বছর পর্যন্ত বহাল থাকবে এই হার। মেয়াদ শেষে পরের 1 বছরের জন্য শুল্ক বাড়িয়ে 100% এবং তার পরবর্তী সময় থেকে আরও বাড়িয়ে তা 200% করা হবে বলে জানান তিনি। পেটেন্ট পাওয়া, ব্র্যান্ডেড কিংবা ইনোভেটিভ ওষুধের ক্ষেত্রেও অপরিবর্তিত থাকবে নতুন এই শুল্ক নীতি। এছাড়াও নির্দিষ্ট সময়সীমার মাঝে যুক্তরাষ্ট্রে কারখানা ও যন্ত্রপাতি স্থাপন না করলে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাইক্লোস্পোরা নামক এক পরজীবীর সংক্রমণের কারণে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা।
এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিশিগানের অঙ্গরাজ্যে। অঞ্চলটিতে এখন পর্যন্ত ৩,৭০০-র বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে, আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭,০০০-এর বেশি। কর্তৃপক্ষের শঙ্কা দূষিত কাঁচা খাবার থেকে ছড়িয়েছে এই রোগের জীবাণু। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্টফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণটি। যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোসোরা নামের জীবাণু। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোসোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনো পুরোপুরি রহস্যজনক, তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমনটা ঘটা অসম্ভব নয়। দেশে এর আগে বড় কোনো প্রাদুর্ভাব না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে বর্তমানের মতো এত ব্যাপক আকারের সংক্রমণ আগে দেখা যায়নি। সাধারণত দূষিত খাবার বা পানি পেটে যাওয়ার এক সপ্তাহের মধ্যে এই জীবাণু মানবদেহে প্রভাব বিস্তার করতে শুরু করে। হঠাৎ করে ঘন ঘন পানির মতো এবং তীব্র গতিতে পায়খানা হয়। এর পাশাপাশি বমিও হতে পারে। চিকিৎসা না করালে এই অসুস্থতা কয়েকদিন থেকে 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও সাধারণ মানুষকে কাঁচা শাকসবজি ভালোভাবে ধোয়ার এবং সালাদের উপরের স্তর ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে। সম্ভব হলে শাকসবজি ভালো করে সেদ্ধ করে খেতে বলা হয়েছে। ডায়রিয়া বা তীব্র পেটের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতেও বলা হয়েছে। উৎস না মেলা পর্যন্ত এই রহস্যময় জীবাণুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এখনো উত্তপ্ত ভারতের রাজনীতি। বুধবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্র তরুণদের হামলার প্রতিবাদে পার্লামেন্ট চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। পার্লামেন্টেও এই ইস্যুতে হয়েছে বিতর্ক। সরকারি পক্ষের দাবি, শিক্ষা সংস্কার নিয়ে আলোচনায় প্রস্তুত তারা। এদিকে সোমবারের সহিংসতার পর আজও ককরোচ জনতা পার্টির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে দিল্লির যন্তর মন্তরে। পার্লামেন্ট চত্বরে কালো পোশাকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের অবস্থান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের পর বুধবার এই প্রতিবাদ কর্মসূচি দলগুলোর। শিক্ষার্থীদের দাবিগুলো ন্যায্য এবং তারা তাদের অধিকারের কথা বলছে। শিক্ষার বাজেট 1.4 লাখ কোটি রুপি, অথচ আপনারা আদানি ও আম্বানির 16 লাখ কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছেন। বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অগণতান্ত্রিক কিছু নেই, কিন্তু শিক্ষার্থীদের সাথে এবং পার্লামেন্টে যা ঘটছে তা অগণতান্ত্রিক। এদিকে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেও বিতর্ক হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সোমবারের পুলিশি সহিংসতায় ক্ষোভ ঝেড়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এটি কংগ্রেস, সমাজবাদী পার্টি বা বিজেপির কোনো বিষয় নয়, এটি শিক্ষার্থী ও যুবকদের বিষয়। সরকার যেভাবে শিক্ষার্থীদের মারধর করছে তাতে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। জবাবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার, তবে আলোচনা হতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। গত 3 দিন ধরে আমরা বলে আসছি, সরকার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অবস্থান, আলোচনা হতে হবে নিয়ম মেনে। সরকার চায় দেশের তরুণদের ভবিষ্যতের স্বার্থে একটি গঠনমূলক আলোচনা হোক। বুধবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন অনেক রাজনীতিবিদ, সেলিব্রিটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত 21 জন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে বন্যা শুরুর পর গত 1 সপ্তাহে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জন। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া বন্যায় দিন দিন অবনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে 872টি গ্রাম। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 5,64,600 জনে। বন্যার কারণে সড়ক ও রেললাইন তলিয়ে
যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে খোলা হয়েছে 101টি ত্রাণ শিবির। এসব শিবিরে বর্তমানে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। পাশাপাশি দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। বোর্দো শহরের বিমানবন্দর পর্যন্ত ছড়িয়েছে আগুন, ব্যাহত ফ্লাইট চলাচল। আগুন নেভাতে গিয়ে প্রাণ গেছে 2 ফায়ার সার্ভিস কর্মীর। বুধবার বিমানবন্দর এলাকার আকাশ আচ্ছন্ন করে রাখে বিশাল কালো ধোঁয়ার পুঞ্জনি। ফরাসি গণমাধ্যম জানিয়েছে পার্কিং লটের ঝোপঝাড় থেকে সূত্রপাত হয় আগুনের, যা ছড়িয়ে পড়ে একটি ভবনে। খবর পেয়ে তৎপর হয় ফায়ার সার্ভিসের প্রায় 100 কর্মী। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় বহু মানুষকে। বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয় অনেক ফ্লাইট। ফ্রান্সে তীব্র দাবদাহের কারণে সৃষ্ট দাবানলের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশটির বেশ কয়েকটি এলাকা। একদিন আগে আরও একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে ভার প্রদেশের লোকালয়ে। জরুরি বাহিনীর প্রায় 600 সদস্যের প্রচেষ্টায় নিরাপদ সরিয়ে নেওয়া হয় অন্তত 150 মানুষকে। ইউরোপের প্রথম দেশ হিসেবে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে গৃহীত হয় ঐতিহাসিক বিল। উচ্চকক্ষ সিনেটে 243-2 ভোটে এবং নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 279-81 ভোটে পাশ হয় প্রস্তাবটি। আগামী বছর জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় যেসব কিশোর কিশোরীর আগেই অ্যাকাউন্ট রয়েছে দ্রুত সেগুলো বন্ধ করা হবে, খোলা যাবে না নতুন অ্যাকাউন্ট। অনেক শিশুই বয়স বাড়িয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলে, সেক্ষেত্রে কোনো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে সে বিষয়টি এখনো স্পষ্ট করেনি সরকার। বাল্টিক ও জাপান সাগরের উপর দিয়ে মহড়া করেছে রাশিয়ার বোমারু বহর। অংশ নেয় TU-22 ও TU-95 মডেলের কয়েকটি বোমারু বিমান। এছাড়াও বহরটিকে পাহারা দেওয়ার জন্য সাথে উড্ডয়ন করে কয়েকটি সুখোই যুদ্ধ বিমান। পরে বাল্টিক উপসাগরীয় জলসীমায় রুটিন টহল দেয় TU-22 বোমারু বিমানগুলো। একই সাথে জাপান সাগরে পেট্রোল করে TU-95 বোমারু বহর। টহলের এক পর্যায়ে রুশ বিমানগুলোর উপর নজরদারি চালায় অন্য দেশের আকাশযান। আনুমানিক 4 ঘন্টা ধরে চলে এই রুটিন কার্যক্রম। এর আগেও একই অঞ্চল দিয়ে বেশ কয়েকবার টহল দিয়েছে রাশিয়ার গোয়েন্দা ও বোমারু বিমান। কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটি রয়েছে। ফিলিপাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ম্যানিলা সফরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বুধবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং জোটের অংশীদার দেশগুলোর সঙ্গে বৈঠকে যোগ দিতে ম্যানিলায় পৌঁছান রুবিও। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক সংঘাত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের অভিযোগ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্য ওয়াশিংটনই দায়ী। বিক্ষোভ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরান নতুন করে উত্তেজনা এবং দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফিলিপাইনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে এসব বৈঠক। অলৌকিকভাবে একসঙ্গে 4টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ান নারী জেনিতার না আমোয়ানা। গর্ভাবস্থার 28 সপ্তাহের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দিয়েছেন তার 4টি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের। এদিকে আগে থেকে 4 সন্তান থাকায় তার পরিবারের সংখ্যা ঠেকেছে 10 জনে, যার জন্য বড় একটি ভ্যান কিনতে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন জেনিতা। এরই মধ্যে জমা পড়েছে প্রায় $37,000। একটি দুটি নয়, একসঙ্গে জন্ম নিল 4 সন্তান। দেখতে সবাই অবিকল এক, অর্থাৎ আইডেন্টিক্যাল কোয়াড্রুপ্লেটস। এমন ঘটনা 1.5 কোটি মানুষের মধ্যে একজনের হয়। বিরল এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেন্স হসপিটালে। একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জেনিতার না আমোয়ানা। গর্ভাবস্থায় তার একটি মাত্র প্লাসেন্টা থেকে তৈরি হয় 4টি ভ্রূণ। বিজ্ঞানের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় মনোজাইগোটিক কোয়াড্রুপ্লেটস। ঝুঁকি বুঝতে পেরে জেনিতারকে গর্ভধারণের 25 সপ্তাহের মাথায় হাসপাতালে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। সার্বক্ষণিক পর্যবেক্ষণে থেকে মাত্র 28 সপ্তাহ 4 দিনের মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় শিশুদের। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ছিল। প্রথম দিন থেকেই জেনিতা সবকিছু খুবই শক্তভাবে সামলেছেন। নিজের এবং শিশুদের জন্য সম্ভাব্য সব ঝুঁকি ও জটিলতা অলৌকিকভাবে কাটিয়ে উঠেছেন। সাধারণত গর্ভে একাধিক যমজ শিশু থাকলে তারা একই প্লাসেন্টা ভাগ করে নেয়, ফলে অনেক ধরনের বিপদের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। সেই জায়গায় আমরা 28 সপ্তাহের মাথায় 4টি সুস্থ সুন্দর শিশু পেয়েছি। এটি সত্যি অবিশ্বাস্য।
এখনো সবকিছু অবিশ্বাস্য লাগছে জেনিতার এবং তার স্বামী জোরথামের কাছে। আগে থেকে 4 সন্তান ছিল তাদের, যাদের সবার বয়সই 10 বছরের কম। নব্যভূমিষ্ঠ কন্যাদের মাঝে 3 জনের নাম রাখা হয়েছে এমিলি, হ্যারিয়েট ও ক্যাথরিন, এবং গর্ভাবস্থার শুরু থেকেই পাশে থাকা চিকিৎসক ডক্টর অ্যালেক্সা বেন্ডালের নামানুসারে 4র্থ কন্যার নাম রাখা হয়েছে অ্যালেক্সা। সুস্থ আছে 4 নবজাতকই নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বনে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউতে রাখা হবে আরো বেশ কিছুদিন। এদিকে পরিবারের সংখ্যা 6 থেকে 10 জন হয়ে যাওয়ায় 10 আসন বিশিষ্ট একটি বড় ভ্যান কেনার উদ্দেশ্যে অনলাইনে অর্থ সংগ্রহ শুরু করেছেন জেনিতার। এরই মাঝে জমা পড়েছে প্রায় $37,000। যুদ্ধবিরতি ভেঙেছে আগেই, এমন পরিস্থিতিতে সংঘাত কি আরো ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে? ইরানে টানা 11 রাত ধরে চলছে মার্কিন হামলা। এবার ট্রাম্পের নিশানায় ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা। অন্যদিকে পাল্টা তেহরানের হুঁশিয়ারি, এমন হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এর মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতিরা। তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরো বড় সংকট? টানা 11তম রাতেও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরির সক্ষমতা দুর্বল করতেই চালানো হয়েছে এই হামলা। তাদের দাবি, অভিযানে ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের তাবরিজ, চাবাহার, কোনারাক এবং দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বুশেহারে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলা মোকাবেলায় রাজধানী তেহরানে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করতে ওয়াশিংটনকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন নাতানজের কাছে অবস্থিত পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় শিগগিরই বড় ধরনের হামলা চালানো হতে পারে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, খুব শিগগিরই ওই এলাকায় আমরা ব্যাপক হামলা চালাবো। এই হামলা ঠেকানোর মতো কোনো সক্ষমতা ইরানের নেই। জবাবে ইরান সতর্ক করে জানায়, পারমাণবিক স্থাপনায় হামলা হলে সেটিকে তারা আঞ্চলিক যুদ্ধের আরো বিস্তার হিসেবে বিবেচনা করবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তার মিত্র ও সমর্থকদের সব ধরনের স্বার্থে হামলা চালানো হবে বলেও দেওয়া হয় হুঁশিয়ারি। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সৌদি আরবের বন্দর অবরোধের হুমকি বাস্তবায়ন করলে হুতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে হুতিদের এক কর্মকর্তা ঘোষণা দেন, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশ পথ বাব আল মানদেব প্রণালী সৌদি জাহাজের জন্য বন্ধ করে দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল মানদেব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিদের ঘোষণার পর সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চীন ও ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অন্তত 2টি তেলবাহী জাহাজ মাঝপথ থেকে ঘুরে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট গ্রুপ ভ্যানগার্ড। বিশ্লেষকদের আশঙ্কা, হুতিদের এই হুমকি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক নৌ বাণিজ্যে নতুন করে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনিতেই চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক ওঠানামা করছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। এতে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং 60 দিনের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধানে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে চুক্তির 3 সপ্তাহ পরে ট্রাম্প যুদ্ধবিরতিকে শেষ ঘোষণা করেন। তার অভিযোগ, ইরান হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়েছে, যার জবাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $37.5 বিলিয়ন, যা মে মাসের হিসাবে তুলনায় প্রায় $8 বিলিয়ন বেশি। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে তিনি বলেন, জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সীমিত হতে পারে। দীর্ঘ প্রায় 4 মাস ধরে প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তা আর মৃত্যু ভয়ে ঘেরা।
মাথার উপর দিয়ে ছুটে গেছে ক্ষেপণাস্ত্র, আকাশে ছিল ড্রোনের আনাগোনা। যে কোনো সময় হতে পারে মৃত্যু। সেই ভয়াল সময় পেরিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন এমভি বাংলার জয়যাত্রার 17 বাংলাদেশি নাবিক। আমরা হরমুজে আটকা পড়ি, যুদ্ধ দেখেছি, ওখানে অনেক ভয়ভীতির মধ্য দিয়ে দিন কাটিয়েছি। তো তারপরেও আমরা সফলভাবে বের হতে পারছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কি অভিজ্ঞতা বা এখনকার ফিলিংসটা, এটা আসলে বর্ণনাতীত। কারণ যেখানে অনিশ্চিত ছিলাম যে ফিরবো কিনা, যেখানে অনিশ্চিত ছিলাম যে ফ্যামিলির সাথে দেখা হবে কিনা, সেখানে আবার যে ফ্যামিলির সাথে দেখা করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার পর 21 জুলাই বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহাজটির 17 নাবিক। আগমনী লাউঞ্জে তখন স্বস্তি, আনন্দ আর কান্না সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ। মৃত্যু ভয় পেরিয়ে প্রিয়জনকে ফিরে পেয়ে স্বজনদের মুখে ছিল শুধুই কৃতজ্ঞতা। ওই সময় তো আমাদের কোনো জিপিএস স্যাটেলাইট নেভিগেশন কাজ করছিল না, ম্যানুয়াল নেভিগেশনের মাধ্যমে কাজ করতে হচ্ছে। তখন কোনো জিপিএস ফেলিওর এবং স্পোপিং এর কারণে আমাদের নেভিগেশনটা খুব মারাত্মক হুমকির, এবং দেখা যাচ্ছে মাইনগুলো ছিল, মাইনগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত ছিল খুব ডেঞ্জারাস। কারণ একটু ডাইভার্সন হলেই দেখা যাচ্ছে আমাদের মাইন্ডটা ম্যাগনেটিক রেজোনেন্সের মাধ্যমে ব্লাস্ট হবে। সার্বক্ষণিক আমাদের সবসময় সহযোগিতা করেছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের ফ্যামিলির সাথে করেছেন, আমাদেরকে মরালিটি যাতে ধরে রাখতে পারি সেই জন্য সর্বক্ষণিক যা যা লাগে আমাদের সবকিছু ব্যবস্থা করেছেন। অনেকদিন পরে দেশে ফিরেছে, এটা সবার জন্য তো অনেক বড় একটা পাওয়া। অনেক অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা সবাই, অনেক উদ্বিগ্ন ছিলাম সবাই। নাবিকদের ভাষ্য, যুদ্ধের পুরো সময়টাতেই ছিল মৃত্যুর সংখ্যা। হরমুজ প্রণালী অতিক্রমের সময় ছিল সমুদ্র মাইনের আতঙ্ক। তারপরেও দেশের সম্পদ রক্ষায় দায়িত্ব থেকে সরে আসেননি তারা। আমাদের উপর মিসাইল যাচ্ছিল, আমাদের পাশে মিসাইল পড়তেছিল, মিসাইল পড়ে পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, যে আপনারা হোটেলে চলে আসেন। কিন্তু উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে সব থেকে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে গেছি, রাষ্ট্রীয় সম্পদকে সুরক্ষা করে গেছি, এবং ম্যানেজমেন্টের টাইমলি ডিসিশনে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমরা নিরাপদে পার হয়ে আসছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বলছে, পুরো সময় জুড়ে নাবিকদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় রসদের ব্যবস্থা নিশ্চিত করা হয়। যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই জাহাজটি হরমুজ প্রণালী পার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপদে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে দেশে ফেরেন 17 নাবিক। পর্যায়ক্রমে বাকি 14 জনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান কর্মকর্তারা। আমরা যুদ্ধটা যে স্টপ, এটা আমরা মনিটর করতেছিলাম। আমরা ওই সুযোগটাই কিক দ্য বল রাইট টাইম আমরা কিক করছিলাম। আদারওয়াইজ দিস ভেসেল স্টিল স্ট্যান্ডার্ড। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে ক্রু ওয়েলফেয়ার, যে ক্রু ম্যানেজমেন্ট, যে অ্যাজ পার এমএলসি কমপ্লায়েন্স, এটা আমরা এনশিওর করতে পারছি এবং আমরা এস্টাবলিশ করতে পারছি। হাই স্পিড ইন্টারনেট দিছিলাম, যার কারণে ওরা প্রত্যেকেই তাদের ফ্যামিলিদের সাথে যোগাযোগ করছে, এবং আমরা নিজেরাই, আমার অফিস থেকে আমি নিজেই আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করছি। গত ফেব্রুয়ারি শেষের দিকে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করলে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে আটকে পড়ে বাংলার জয়যাত্রা। কাতার থেকে 39,000 স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছানোর পর প্রায় 115 দিন নিরাপত্তা ঝুঁকিতে ছিল জাহাজটি। সে সময় জাহাজে ছিলেন 31 জন বাংলাদেশি নাবিক। পরে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর 23 জুন হরমুজ প্রণালী পেরিয়ে ফুজাইরা হয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে পৌঁছায়। সেখানে দায়িত্ব বদলের পর দেশে ফেরেন 17 নাবিক। এখন নতুন ক্রু নিয়ে মালয়েশিয়ার পথে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাহাজটি। ইউক্রেনের ক্ষমতার শীর্ষ স্তরে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর প্রধান পদে যে বিশাল রদবদল ঘটেছে তা কিয়েভ সরকারের ভেতরের গভীর ফাটলকেই বিশ্বমঞ্চে উন্মোচিত করল। দিনভর তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি ওলেক্সান্ডর সিরস্কিকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।